এদিকে বেলডাঙ্গা কাণ্ডে কেস ডায়েরির পর এবার আসামিদের কোর্টে পেশ করা নিয়েও এনআইএর সঙ্গে পুলিশের সংঘাত বাঁধল। আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে 31 জন আসামিকে কোর্টে হাজির করালো না পুলিশ। গতকাল ধৃত 36 জনের মধ্যে 31 জনকে আদালতে হাজির করার কথা ছিল, তাদের ভার্চুয়াল মাধ্যমে শুনানি করানো হয়। এনআইএ সূত্রে খবর, আইন শৃঙ্খলার কারণে তাদের সশরীরে হাজির করানো যাচ্ছে না বলে পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয়। অন্যদিকে এনআইএ দাবি করছে, আদালতের নির্দেশের পর ইমেল করে পুলিশের কাছে কেস ডায়েরি চাওয়া সত্ত্বেও তা পাওয়া যায়নি। আর এই নিয়ে গত মঙ্গলবার বিশেষ এনআইএ আদালতের প্রধান বিচারক সুকুমার রায় বলেন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশে কোথাও কি বলা আছে কেস ডায়েরি দেওয়া যাবে না? তদন্ত শুরু করার পর কেস ডায়েরি না দেওয়া তদন্ত নষ্ট করার সমান। পাশাপাশি তিনি নির্দেশ দেন 26শে ফেব্রুয়ারির মধ্যে এনআইএকে কেস ডায়েরি দিতে হবে, আর রিপোর্ট দেবেন মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং তদন্তকারী অফিসার। বেলডাঙ্গা কাণ্ড নিয়ে অশান্তি কিন্তু একেবারে তুঙ্গে উঠেছে, যেখানে এনআইএর পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে কেস ডায়েরি দেওয়া নিয়ে কিন্তু পুলিশ টালবাহানা করছে। অভিযোগ তাদের মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে। এবং গতকালও কিন্তু কি কারণে মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি এমন অবস্থা যাতে এই 31 জনকে সশরীরে হাজির করানো যাচ্ছে না, এই নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর এ নিয়ে কি বলছে রাজনৈতিক মহল, দেখুন। এটাই তো পশ্চিমবঙ্গের বাস্তব স্থিতি। ভোট পরবর্তী হিংসা 27 দিনে আমাদের 56 জন বিজেপি কর্মী খুন হলেন। 27 জন মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে বলল তারা গণধর্ষিতা হয়েছে। সিবিআই তদন্ত হচ্ছে, পুলিশ প্রমাণ লোপাট করছে। সহযোগিতা তো অনেক দূরের কথা, অসহযোগিতারও ওপরে সাক্ষীদের হস্টাইল করে দিচ্ছেন। তো যেটা সিবিআই এর ক্ষেত্রে হচ্ছে, ইডির ক্ষেত্রে হচ্ছে, সেটা স্বাভাবিকভাবেই এনআই এর ক্ষেত্রেই হবে। এখানে কোনো সরকার নেই। তারা আদৌ কেস ডায়েরি পায়নি, না পাওয়ার পরেও আবার আবদার করছে। কারণ আমরা দেখেছি অনেক সময় কেন্দ্রীয় সংস্থাগুলো সব কিছু পেয়ে গিয়েও ঢোক গিলে পরে মিথ্যে কথা বলে যা পাইনি তো আমরা। কারণ সবকটা সংস্থাই অপদার্থ, তাদের এ পর্যন্ত কোনো কাজে আমরা সাকসেস দেখিনি, আপনারাও দেখাতে পারবেন না। আর এই ঘটনায় এনআইএ তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তৈরি করে সাজাটা ফালতু কাজ এনআইকে দিয়ে করানো হচ্ছে। এনআইয়ের আর কাজ আছে কিনা আমার জানা নাই। এনআইয়ের এত ফালতু কাজ এনআই করতে পারে এটা আমার ধারণা ছিল না। গতকাল যে শুনানি ছিল তাতে এনআইএর আইনজীবী কি দাবি করলেন? মুর্শিদাবাদের এসপির সঙ্গে তাদের ডিআইজির কথা হয়েছে কেস ডায়েরি হস্তান্তর করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত তা দেওয়া হয়নি। এনআইএ 7 জনকে 7 দিনের হেফাজতে চাইছে। বিচারক প্রশ্ন করেন, সশরীরে হাজিরা না হলে কিভাবে তা হবে? এনআইএর আইনজীবী তখন বলেন, আইন শৃঙ্খলার কারণে নাকি এদেরকে আনা যায়নি। আইন শৃঙ্খলার কি এমন সমস্যা হয়েছে মুর্শিদাবাদে? প্রয়োজনে এনআইএ তাদের টিম আর ফোর্স নিয়ে গিয়ে আসামিদের নিয়ে আসতে পারে। বিচারক বলেন, আপনারা আবেদন করুন। সরকারি আইনজীবী বলেন, 26 তারিখ পর্যন্ত সময় আছে কেস ডায়েরি হস্তান্তরের। আমি ল্যান্ডেড কোর্টের কাছে প্রেয়ার করেছি যে স্টেটে ওনারা বলছেন যে আমাদের এসকর্টস নেই, ল অ্যান্ড অর্ডারের ডিউটিতে তারা আছে। সুতরাং আমরা আমাদের যে এসকর্ট আছে, যা আমরা সিআরপি এবং বিভিন্ন থেকে আমরা ওই 7 জনকে আনানোর জন্য কোর্ট বললেন একটা আলাদা পিটিশন করে প্রেয়ার করতে। আমরা আমাদের অলরেডি প্রেয়ার করে দিয়েছি। অন্যদিকে প্রমোটিং বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে শনিবার তৃণমূল নেতা রাজু নস্করকে গ্রেফতার করেছিল পুলিশ। আর বৃহস্পতিবার তার জামিনের আবেদন খারিজ করে শিয়ালদা এসিজিএম আদালত। তাকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠান বিচারক। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি রাজু নস্কর এর আগেও একাধিকবার কুকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। জামিন পেলে তিনি তদন্তকে প্রভাবিত করতে পারেন। তৃণমূল নেতা রাজু নস্করের জামিন খারিজের দাবিতে বৃহস্পতিবার এভাবেই শিয়ালদা আদালতে সওয়াল করলেন সরকারি আইনজীবী। রাজু নস্করের জামিনের দাবি খারিজ করেন শিয়ালদা এসিজিএম আদালতের বিচারক অরিজিৎ মণ্ডল। প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরে রাজু নস্করকে গ্রেফতার করা হয়েছিল গত শনিবার দিনকে, এবং সেই ঘটনাতে তাকে 5 দিন পুলিশ হেফাজতে শেষে ফের আজকে বৃহস্পতিবার শিয়ালদা আদালতে তোলা হয়, যেখানে তার পক্ষের আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলেন বৈশান্য চট্টোপাধ্যায়। তিনি বলেন যে অ্যাটেম্প টু মার্ডার বা খুনের চেষ্টার যে অভিযোগ দেওয়া হয়েছে সেই সংক্রান্ত কোনো তথ্য বা কোনো এভিডেন্স এই 5 দিনে পুলিশের তরফে কোনোভাবে প্রডিউস করা হয়নি। তাছাড়া তদন্ত সেভাবে কিন্তু অগ্রগতি হয়নি, তাই সে কোনো শর্তে তার জামিন মঞ্জুর যাতে আদালত করে সেই প্রেয়ার করা হয়। অন্যদিকে সরকারি আইনজীবী
প্রভাবশালী তত্ত্বকে সামনে রেখে সেই জামিনের বিরোধিতা করেন এবং অবশেষে আদালতের তরফে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় দফাতে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে রাজু নস্করকে। প্রমোটিং বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে শনিবার ইএম বাইপাসের অভিষিক্তা ক্রসিং থেকে তৃণমূল নেতা রাজু নস্করকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। তার বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। 4 তারিখে হঠাৎ করে এসে প্রায় 50-60 জনের মতো এসছে, উনি এসছেন, রাজু নস্কর এসছেন, এসে বলছে রাত্রিবেলা বলছে এখানে প্রমোটিং করব। আমি বলেছি আমি তো ঘর মাপতে দেবো না, আমি ঘর মাপতে দেবো না, আপনারা যে বাড়িওয়ালা হয়েছেন তার কাগজপত্র দেখান, আমি উকিলকে দেখাবো। বলছে বেলেঘাটার কোর্ট, আমি বেলেঘাটা থানা, আমি আমাকে এরকমভাবে নিয়ে পুরো তুলে নিয়ে চলে গেল, আমাকে গলা টিপে জিভ বার করে দিয়েছে, মানে একদম পুরো মেরে ফেলতো। প্রায় 50টা মহিলা নিয়েছে 11 তারিখে আমাদের মাকে মারছে। বৃহস্পতিবার রাজু নস্করের পুলিশ হেফাজত শেষ হলে তাকে শিয়ালদার এসিজেএম আদালতে পেশ করা হয়। সেখানে তৃণমূল নেতার জামিনের আবেদন করে আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বলেন, রাজু নস্করের বিরুদ্ধে যে খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে তার সপক্ষে তদন্তে কোনো অগ্রগতি পায়নি পুলিশ। এই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ নেই তাদের কাছে। সুতরাং এই মামলায় পুলিশ হেফাজতের কোনো প্রয়োজন নেই, যে কোনো শর্তে অভিযুক্তকে জামিন দেওয়া হোক। বেলেঘাটা কাণ্ডে এর আগে মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতে। সেই প্রসঙ্গে রাজু নস্করের আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বলেন, মেডিকেল রিপোর্টে যে ধরনের আঘাতের কথা বলা হয়েছে তার সঙ্গে খুনের চেষ্টার ধারার কোনো সামঞ্জস্য নেই। পাল্টা সরকারি আইনজীবী স্নেহাংশু ঘোষ বলেন, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি রাজু নস্কর, এর আগেও অভিযোগকারীকে তিনি মারধর করেছেন। মামলা তোলার জন্য ফের মারধর করা হয়, যার জন্য শনিবার অভিযুক্ত রাজু নস্করকে গ্রেফতার করা হয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে জামিন দেওয়া হলে হেফাজত থেকে বেরিয়ে তিনি অশান্তি সৃষ্টি করতে পারেন, তদন্তকে প্রভাবিত করতে পারেন। অন্যদিকে অভিযোগকারী নিজেও আতঙ্কিত বোধ করতে পারেন। এর পাশাপাশি রাজু নস্করের ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে এলাকার একাধিক কুকীর্তির সঙ্গে তিনি যুক্ত। সওয়াল জবাবের পর ধৃতের জামিনের আবেদন খারিজ করে তাকে 24শে ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠান বিচারক। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবার থেকে শুধুমাত্র অনুমোদিত অফিসাররাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিবৃতি দিতে পারবেন। পুলিশ কর্মীদের জন্য নতুন গাইডলাইন জারি করল লালবাজার। নির্দেশিকা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে লালবাজারের তরফে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে এবার কড়া বিধিনিষেধ। পুলিশ কর্মীদের জন্য নতুন গাইডলাইন জারি করল লালবাজার। অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবার থেকে শুধুমাত্র অনুমোদিত অফিসাররাই কলকাতা পুলিশের তরফ থেকে বিবৃতি দিতে পারবেন। সংবেদনশীল অপারেশন সংক্রান্ত বা তদন্ত সংক্রান্ত তথ্য কোনো অবস্থাতেই ব্যক্তিগত অ্যাকাউন্ট, মেসেজিং অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে না। পুলিশ কর্মীরা এমন কোনো পোস্ট করতে পারবেন না বা বিষয় শেয়ার করতে পারবেন না যাতে তথ্য প্রমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে, তদন্তের গতি প্রকৃতির ইঙ্গিত মিলতে পারে বা তদন্তকে প্রভাবিত করতে পারে। সরকারি নীতি, প্রকল্প, রাজনৈতিক বিষয় বা ধর্মীয় বিষয় নিয়ে ব্যক্তিগত মতামত এমনভাবে প্রকাশ করা যাবে না যাতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়, জনসাধারণের আস্থা নষ্ট হয় বা আচরণবিধি লঙ্ঘিত হয়। অন্য কোনো বিভাগ, ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী, নিজের প্রতিষ্ঠান কিংবা সরকারি কর্মসূচি সম্পর্কে জনসমক্ষে কোনো বিরূপ মন্তব্য করা যাবে না। সরকারি দায়িত্ব, পরিদর্শন বা সংবেদনশীল সফরও সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করা যাবে না। নির্দেশিকা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে লালবাজারের তরফে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।